গাড়ির ভেতরে আরো একবার বমি করে দিয়েছে তে। এত ছোটাছুটির ফলে ওর শরীরটা একেবারে যেন নেতিয়ে গেছে। পেটের বাচ্চাটা না থাকলে হয়তো এতটা অসুবিধা হতো না। সেই ছোট্ট মাংসপিণ্ডটা হয়তো মায়ের এমন ছোটাছুটির কারণে মোটেই ভালো নেই। গাড়ির ভেতরে কোনো পানি নেই, তাই গাড়ি থামিয়ে তের জন্য পানির ব্যবস্থা করতে গেল জাংকুক। তেকে গাড়িতেই রেখে গেল, কিন্তু গাড়ি থেকে নামার সময় ওর মনে হচ্ছিল যেন কলিজার আধখানা গাড়িতেই রেখে যাচ্ছে সে। পেছন থেকে বনগিওর ছেলেরা এসে কত দূর পৌঁছেছে তা জানে না জাংকুক। কখন না জানি ওরা নাগালে পেয়ে যায় ওদেরকে। জাংকুক খুব দ্রুততার সাথে আশেপাশে গিয়ে কোনো এক জায়গা থেকে এক বোতল পানি নিয়ে এক প্রকার ছুটে এলো আবার গাড়ির কাছে। তারপর গাড়ির ভিতরে ঢুকে লোকটাকে বলল, দাঁড়ানোর প্রয়োজন নেই, আপনি গাড়ি চালানো চালু রাখুন। লোকটা জাংকুকের কথা মতো গাড়ি চালানো জারি রাখলো, আর জাংকুক গাড়ির ভিতরে তের চোখে মুখে পানি দিয়ে খানিকটা পানি ওকে খাইয়ে নিজেও খেলো। তারপর লোকটাকে দিল। জাংকুকের শরীরের উপর নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়েছে তে। নিশ্চিন্তে চোখ দুইটা বন্ধ করে পড়ে রইল, ক্লান্ত ও অনেক। জাংকুক ওকে দু হাতে আগলে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে রইল, দৃষ্টি ওর বাহিরের দিকে আর কখনো কখনো গাড়ির পেছনে। সতর্ক দৃষ্টিতে ও পেছনের দিকে নজর রাখছে যেন কোনোভাবেই বমগুলোর ছেলেগুলো ওদেরকে ধরে না ফেলে। ঘড়িতে এখন সকাল 8টার কিছুটা বেশি বেশি বাজে। বেশ খানিকক্ষণ পথ সর্বোচ্চ গতিতে গাড়ি চালানোর পর লোকটা বলে উঠলো, আমরা প্রায় আমাজনের কাছাকাছি চলে এসেছি। আপনাদের বাসাটা কোথায়? ঠিকানা দিন, সেখানেই নামিয়ে দিয়ে আসবো। জাংকুক এতক্ষণ চুপচাপ পড়েছিল তেকে কোলের ভিতর নিয়ে। লোকটার কথার উত্তরে ও বলল, প্রয়োজন নেই, আপনি আরো কিছুটা সামনে গিয়েই আমাদেরকে নামিয়ে দিন, আমরা এইখান থেকে নিজেদের গন্তব্যে পৌঁছে যাব। লোকটা সম্মতি জানিয়ে গাড়ি চালানো জারি রাখলো। সে প্রথম থেকেই জাংকুক আর তেকে দেখছে। তের প্রতি জাংকুকের এমন যত্ন আর ভালোবাসা দেখে তার শুধু নিজের স্ত্রীর কথা মনে পড়ছে। সেও তার স্ত্রীকে এইভাবেই ভালোবাসতো, কিন্তু সৃষ্টিকর্তা তাকে আর ভালোবাসার সুযোগ দেননি। গত বছর ক্যান্সার আক্রান্ত হয়ে তার স্ত্রী পরপারে পাড়ি জমায়, এখন সে শুধু স্মৃতি। লোকটা দীর্ঘশ্বাস ছাড়লো একটা। ঠিক তখনই জাংকুকের বুকের উপর থেকে নিজের নেতানো মাথাটা হঠাৎ করে উড়িয়ে ফেললো তে। ওর কান দুটো খাড়া হয়ে গেল। ভ্রুকুটি করে ও আরো ভালো করে শোনার চেষ্টা করলো কিছু একটা, আর তারপরে জাংকুককে বলল, এদিকে অনেক উচ্চ স্পিডে কয়েকটা গাড়ি আসছে মনে হচ্ছে, আমি শুনতে পাচ্ছি সেগুলোর শব্দ, শো শো করে আসছে সেগুলো। জাংকুক চকিতে তাকালো একবার তের দিকে, তারপর লোকটাকে জিজ্ঞেস করলো, এইখান থেকে আমাজনের ভেতরে যেতে কত সময় লাগতে পারে? লোকটা কিছুক্ষণ ভেবে চিন্তে উত্তর দিল, গাড়ি ফুল স্পিডে চালালে আধা ঘন্টার ভেতরে পৌঁছে যাবেন। কিন্তু আপনারা ফরেস্টের ভেতরে কেন যাবেন? জাংকুক তার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বলল, আমাদেরকে এইখানেই নামিয়ে দিন, বাকিটুকু আমরা নিজেরাই চলে যাব। লোকটার সাথে সাথে গাড়ি থামিয়ে দিল। জাংকুক থেকে নিজের সাথে জড়িয়ে নিয়ে গাড়ির দরজা খুলে নামলো রাস্তায়। তারপর লোকটাকে বলল, আপনার এই উপকার আমরা কখনোই ভুলবো না, সৃষ্টিকর্তা আপনাকে উত্তম প্রতিদান দিন। তে নিজের গলা থেকে সুবর্ণের দেওয়া স্বর্ণের সরু চেনটা খুলে লোকটার হাতে দিয়ে বলল, আপনার এই উপকারের কোনো মূল্য হয় না, কিন্তু তবুও আপনি এটা রেখে দিন। আপনি শুধুমাত্র আমাদের জন্য এতখানি রাস্তা পাড়ি দিয়েছেন, আপনার যা খরচ হয়েছে সেটা এর থেকে রেখে দিয়ে বাকিটা উপহার হিসেবে গ্রহণ করবেন, খুশি হব অনেক। আপনাকে অনেক ধন্যবাদ। লোকটা চেনটা নিতে চাইল না, তেকে ফিরিয়ে দিতে গেল কয়েকবার, কিন্তু তে নিল না, বলে দিল যে এটা তার প্রাপ্য। আর তারপর ওরা লোকটার থেকে বিদায় নিয়ে রাস্তা বাদ দিয়ে বাসা বাড়ির ভেতর দিয়ে সামনে আগাতে থাকলো, যেন ওদেরকে কেউ দেখে না ফেলে। রাস্তায় দলে ফলে মানুষ বের হতে শুরু করেছে। সবাই যার যার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে ছুটে চলেছে রাস্তায়। বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে। ভোরের থেকে এখন লোক সমাগম একটু বেশি হয়েছে, আর এসবের ভেতর দিয়ে দ্রুত গতিতে পা চালিয়ে হেঁটে চলেছে জাংকুক আর তে। দৌড়াচ্ছে না, দৌড়ালে সাধারণ মানুষ ওদের সন্দেহ করবে। সোজা পূর্ব দিকে হাঁটছে ওরা। মাঝে মাঝে রাস্তার মানুষজনের কাছে জিজ্ঞেস করে নিশ্চিত হচ্ছে যে তারা আসলে সঠিক রাস্তায় এগোচ্ছে কিনা। একবার আমাজনে পৌঁছে গেলে জাংকুকের আর চিন্তা থাকবে না, কারণ আমাজনের অধিকাংশ এলাকায় ওর নজর পড়ে। তেকে নিয়ে ও সবচেয়ে সেফ জায়গাতে চলে যাবে, যেখানে ওদেরকে কেউ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাবে না, আর সেখানে কেউ জঙ্গলি জানোয়ারের ভয়ে যাবেও না। জাংকুকের পায়ের চোট লাগা জায়গাটাতে ব্যথা ক্রমশ বেড়েই চলেছে, তবুও নিজের সর্বশক্তি দিয়ে হেঁটে চলেছে ও। ওর বাঁ হাতে শক্ত করে ধরা তের ডান হাত। তে হাঁটতে হাঁটতে নিজের তলপেটটাতে মাঝে মাঝেই হাত বুলাচ্ছে, থেকে থেকে ব্যথায় মুচড়ে উঠছে সেখানটা, কিন্তু জাংকুককে কিছুই বলছে না। বললে জাংকুক ওকে নির্ঘাত কোলে তুলে নেবে। মানুষটা নিজেই পায়ের ব্যথাতে নড়তে পারছে না, পাটা মস্কে গেছে, খানিকটা কেটেও গেছে, ফুলে গেছে সে জায়গাটা। এই অবস্থায় তে কোন মুখে নিজের সমস্যার কথা বলবে? জাংকুক কয়েকবার জিজ্ঞেস করেছে ওকে যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিন্তু তে প্রতিবারই মাথা নাড়িয়ে না বলেছে। কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে ও। ওরা খুব দ্রুত গতিতে হাঁটছে।
করছে। যে জায়গাটাতে লোকজন শূন্য পাচ্ছে সেইখানটাতেই হাঁটার গতি আরো অনেকটাই বাড়িয়ে দিচ্ছে ওরা। এইভাবে বসত বাড়ির অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে এক সময় বসতি শেষ হয়ে এলো। ওদের সামনে এখন পুরোপুরি ফাঁকা জায়গা। ওদের থেকে প্রায় কিলোখানেক দূরে আমাজনের সূচনা রেখা দেখা যাচ্ছে। গাছের শাড়িগুলো চোখে পড়তেই তে উচ্ছ্বসিত হয়ে উঠল। মুহূর্তে নিজের পেটের যন্ত্রণা ভুলে আনন্দে আটখানা হয়ে গেল ও। চোখে মুখে ওর আনন্দের ঝিলিক দেখা গেল। জাঙ্কুক নিজের বামে তাকিয়ে দেখলো তের ওই উচ্ছ্বসিত মুখখানা। জঙ্গলটাকে দূর থেকে দেখেই তার বউয়ের এমন অবস্থা। তাহলে যখন জঙ্গলের ভেতরকার সে চোখ ধাঁধানো সৌন্দর্য সে দেখবে তখন না জানি কি করবে। তের হাসি মাখা মুখটা দেখতে দেখতে নিজের ঠোঁট দুটা চড়া হয়ে এলো জাঙ্কুকের। তে আনন্দের চোটে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে সামনে। জাঙ্কুক মানা করেছে কয়েকবার এমন ব্যাঙ্গাসির মতো না লাফাতে, কিন্তু তে শোনেনি। তে শুধু ভাবছে ওই জঙ্গলের ভেতরেই এক সম্পূর্ণ নতুন জীবনের সূচনা হতে চলেছে ওদের। পুরোপুরি অ্যাডভেঞ্চার্স একটা লাইফ লিড করতে চলেছে ওরা। সেখানে গিয়ে কি ওরা আদিম মানব সমাজের মতো পশু শিকার করে খাবে, জঙ্গলের হিংস্র জানোয়ারদের সাথে লড়াই করে টিকে থাকবে? কিন্তু তার তো বাচ্চা পেটে, সে কিভাবে কি করবে? কথাটা মাথায় আসতেই নিজের ডান দিকে দাঁড়ানো তার থেকে 1.5 ফুট লম্বা বিশাল দিয়ে জাঙ্কুকের সুদর্শন মুখটার দিকে তাকালো ও। চোখ বন্ধ করে ভরসা করার মতো একটা চেহারা, যার বুকে মাথা রাখলে পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা পোটলা গুছিয়ে তের মস্তিষ্ক ত্যাগ করে। এই মানুষটা থাকতে তার কিসের চিন্তা? যে মানুষটা চাইলে তার স্ত্রী আর সন্তানের জন্য পুরো বিশ্বকে নিজের হাতের থাবা দিয়ে রেখে দিতে পারবে, সে মানুষটা পাশে থাকলে আর কি চাই? তে মুগ্ধ চোখে দেখতে থাকলো বড় বড় পা ফেলে সর্দপে সামনে হেঁটে চলা জাঙ্কুককে, যার সাথে ও পা মিলিয়ে হাঁটতে পারছে না, পেছনে পড়ে যাচ্ছে বারবার। আর মানুষটা নিজের বাম হাতে তেকে এক প্রকার টেনে নিয়ে চলেছে সামনের দিকে। তে কল্পনার চোখে দেখতে পেল একজন খুবই যত্নশীল পিতাকে, যে তার ছোট্ট তুলতুলে বাচ্চাকে পরম যত্নে নিজের বুকের ওপর ঠেকিয়ে রেখেছে এক হাতে, আর অন্য হাতে আগলে রেখেছে নিজের স্ত্রীকে। চারপাশে ঘন জঙ্গল, সেখানে কত রকমের প্রাণী, ছোট বড়, শান্ত হিংস্র, বড় বড় দাঁতওয়ালা মাংসশাসী প্রাণী, সাপ বিচ্ছু, কিন্তু কোনো কিছুই এই মানুষটির উপস্থিতির কারণে তাদের আশেপাশে ঘেঁষছে না। একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে উৎসুক চোখে সে প্রাণীগুলো দেখছে, তাদের অভয়ারণ্যে নতুন আগত এই সদস্যগুলোকে। নিজের অজান্তে তের মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠলো যেন। তে তার দিকে তাকিয়ে আছে অনুভব করে জাঙ্কুক নিজের বামে তাকালো। তের চোখে চোখ পড়লো ওর। ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কেন তাকিয়ে আছে। তে প্রত্যুত্তরে মাথা নাড়িয়ে বোঝালো যে কোনো কারণ নেই, এমনিতেই তাকিয়ে আছে। কিন্তু ওর চোখ দুইটা স্পষ্ট জানান দিল যে আপনাকে পেয়ে আমি ভাগ্যবান। জাঙ্কুক যেন ওর চোখের ভাষা বইয়ের লেখার মতোই পড়ে ফেললো। প্রেমময় হাসি এসে ও তের গাল টেনে দিল আদর দিয়ে, কিন্তু হঠাৎ করে তের মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। চোখেতে একবার পেছন ফিরে তাকালো ও। রাস্তা শেষ হয়ে গেছে অনেক আগেই। জঙ্গলের শুরু পর্যন্ত পুরোটাই খোলা মাঠ, কিন্তু পেছন দিকের সেই রাস্তার দিক থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ আসছে। তে উদ্ভ্রান্ত দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকালো আরেকবার। তারপর হঠাৎ করেই আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, জাঙ্কুক দৌড়ান। আর বলতে না বলতেই দূর থেকে দুইটা কালো গাড়ি ওদের দিকে ধেয়ে আসার দৃশ্য দেখতে পেল ওরা। জাঙ্কুক ব্যাপারটা বুঝে ওঠার সাথে সাথেই কোনো কিছু না ভেবে তের হাতটা নিজের হাতের মুঠোর ভিতর নিয়ে ছুটতে লাগলো। পায়ের ব্যথাটার কথা ওর আর মাথায় এলো না। তে জাঙ্কুকের হাতটা শক্ত করে ধরে রইল, যেন এই হাত ছাড়া মাত্রই ওরা একে অপরকে হারিয়ে ফেলবে চিরতরে। জাঙ্কুক নিজের সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছে, ওর পাশাপাশি তেও। পেটের ব্যথাটা দৌড়ানোর কারণে তরতর করে বেড়ে চলেছে, চোখ দুইটা ঝাপসা হয়ে আসছে ওর। তারপরও প্রাণপণে ছুটে চলেছে, কিন্তু গাড়িগুলো প্রচন্ড দ্রুত গতিতে এগোচ্ছে ওদের দিকে। ওরা প্রায় আমাজনের কিনারায় পৌঁছে গেল। জাঙ্কুক নিরাপত্তার জন্য তেকে নিজের সামনে টেনে আনলো, যেন ওরা কোনো আক্রমণ করলে সে আঘাতটা আগে তার শরীরে এসে লাগে, তার স্ত্রীর শরীর যেন স্পর্শ না করে। আর তার এই ভাবনাই সত্যি হলো। গাড়ির ভিতর থেকে একজন গার্ড জাঙ্কুককে লক্ষ্য করে বুলেট ছুড়লো, আর সেটা এসে বিঁধল জাঙ্কুকের বাঁ হাতের বাহুতে। যন্ত্রণায় দাঁত মুখ কুঁচকে ফেললো ও, কিন্তু দৌড়ানো থামালো না। বুলেটের শব্দে চমকে উঠে চিৎকার দিল তে। আর বুলেটটা যে জাঙ্কুকের শরীরে এসে বিঁধেছে সেটা বুঝতে পারার পরেই ও অসহায় চোখে জাঙ্কুকের দিকে তাকালো একবার। যন্ত্রণায় মুখটা কালো হয়ে আছে জাঙ্কুকের, ঘন ঘন দম ফেলছে ও। ওর এক হাতে এখনো তের হাতটা মুঠি করে ধরে রাখা। এক দৌড়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেল ওরা। শুরুর দিকে জঙ্গলটা অনেকটাই পাতলা, দূরত্বের সাথে সাথে ঘনত্বও বেড়েছে এটার। গাড়ি দুটো জঙ্গলের কিনারায় থেমে গেল। গাছপালার কারণে গাড়ি নিয়ে সামনে আগানো আর সম্ভব না। গাড়ি থামিয়ে গাড়ির ভিতর থেকে লাফিয়ে বের হলো
প্রায় যেন 30 বন্দুকধারী গার্ড। ওরা বের হয়ে জাঙ্কুকদের পালিয়ে যাওয়ার রাস্তা অনুসরণ করে ওদের পিছু নিল। ছুটতে ছুটতে জাঙ্কুক একবার পেছন দিকে তাকালো। দূর থেকে গার্ডগুলোকে গাড়ি রেখে ওদের পিছু নিতে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে গেল। ওকে হঠাৎ করে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে তে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো ওর দিকে। জাঙ্কুক তেকে নিজের কাছে টেনে নিয়ে ওর কপালে একটা চুম্বন বসিয়ে দিয়ে তড়িঘড়ি করে বলল, ওদেরকে থামাতে হবে তে, নইলে ওরা আমাদের পিছু ছাড়বে না। আমরা যতদূর যাব ওরাও যাবে। এখন আমি যা বলবো তাই শুনবি। এইখান থেকে সোজা দৌড়ে যাবি। দৌড়াতে দৌড়াতে এক সময় দেখবি একটা প্রচুর লম্বা আর অনেক অনেক প্রশস্ত একটা লাল পাতাওয়ালা গাছ। ওই গাছের কাছে পৌঁছে নিজের ডান দিকে দৌড়াবি। সেইখানে একটা পানির ছোট্ট ঝর্ণা আছে আর তার পাশেই অনেকগুলো গুহা পরপর ছড়িয়ে ছিটিয়ে আছে। ওইখানে গিয়ে লিন্ডা বলে ডাক দিবি। এরপর জাঙ্কুক নিজের শরীরের উপর অংশ থেকে নিজের পোশাকটা খুলে তের হাতে দিয়ে বলল, ডাক দিয়েই এইটা গুহার মুখের কাছে ছুঁড়ে ফেলবি। ফেলে সাথে সাথে সেখান থেকে সরে পড়বি। ভুলেও সেখানে দাঁড়িয়ে থাকবি না। যেখানে পারিস চলে যাবি। আর শোনার চেষ্টা করবি কোথাও নদীর পানির স্রোতের শব্দ শোনা যাচ্ছে কিনা। যেদিকে শব্দ শুনবি সেই দিকেই চলে যাবি। আমি বেঁচে থাকলে তোকে অবশ্যই খুঁজে বের করব। তাই তুই পৃথিবীর যে প্রান্তেই থাকিস না কেন। আর আমি যদি বেঁচে না থাকি তাহলে আমার সন্তানকে সুস্থ সবল ভাবে এই পৃথিবীতে টিকিয়ে রাখার দায়িত্ব তোর ওপর। তে হা হয়ে শুধু শুনলো জাঙ্কুকের কথা। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো ওর। জাঙ্কুক কি বলছে এসব? ও বেঁচে থাকবে না মানে কি? ও কেন বেঁচে থাকবে না? তে সাথে সাথে জাঙ্কুকের কথার বিরোধিতা করে জড়ো গলায় বলল, আমি আপনাকে এইখানে একা ফেলে রেখে কোথাও যাব না। আপনার কিছু হলে কি হবে আমার সন্তানের কি হবে? আমি আপনাকে ছাড়া এখানে বেঁচে থাকবো কিভাবে? মোটেই আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। এইখানেই থাকবো আপনার সাথে। বলতে বলতে তের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। জাঙ্কুক অধৈর্য হয়ে উঠলো। গার্ডগুলো ছুটে আসছে ওদের দিকে। সময় নেই হাতে বেশি। তের গাল দুইটা দুহাতে আগলে নিয়ে ও বলল, এখন এসবের সময় নয় তে, আবেগে জীবন চলে না। আমি যা বলছি সেটা শুনবি তুই। যেভাবে যে ডিরেকশনে যেতে বলেছি যাবি, যা করতে বলেছি করবি। এখনই আর এক মুহূর্ত দেরি নাই। বলে তেকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল জাঙ্কুক। তারপর তের দিকে তাকিয়ে নিজের পেছন দিকে হাঁটা শুরু করলো ও বমগিওর গার্ডের উদ্দেশ্যে। আর সেদিকে আহত চোখে তাকিয়ে উচ্চস্বরে কেঁদে উঠলো তে। তারপর চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতেই ও ছুটে চললো জাঙ্কুকের বলে দেওয়া স্থানে যাওয়ার জন্য। ঊর্ধ্বশ্বাসের সামনে ছুটে চলেছে তে। ওর চোখ থেকে পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ হচ্ছে না। হাঁপাচ্ছে ও। পেটের ভেতরটা নিদারুণ যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে যেন। ছুটতে ছুটতে চারদিকে নজর বুলিয়ে যাচ্ছে ও সেই প্রশস্ত লাল রঙা পাতাওয়ালা গাছটার উদ্দেশ্যে। কতক্ষণ ধরে ও ছুটেছে তার হিসাব নেই কোনো। ওদিকে জাঙ্কুক কি করছে সেই চিন্তায় মাথার ভেতরটা ওর ঘুরিয়ে যাচ্ছে। জাঙ্কুকের খারাপ কিছু হয়ে যাবে এই ভাবনা মাথায় আসছে শুধু। আর বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। তের দৌড় থামানো প্রয়োজন। পা দুইটা আর পেরে দিচ্ছে না, শরীরও সায় দিচ্ছে না। কিন্তু এখন কোনোভাবেই আর থামা যাবে না। একবার থামলেই আর দৌড়াতে পারবে না ও। ওর শরীর হাল ছেড়ে দিবে পুরোপুরি। ছুটতে ছুটতে হাতে ধরে রাখা জাঙ্কুকের পোশাকটা বুকে জড়িয়ে ধরলো তে। আর তারপরেই হাউমাউ করে কেঁদে উঠলো ও আবার। সে কান্নার শব্দে সচকিত হয়ে উঠলো। এতক্ষণে নীরব হয়ে থাকা জঙ্গলের ভেতরটা। আশপাশ থেকে ঝাপঝাড়ের ভেতরে লুকিয়ে থাকা ছোট ছোট প্রাণীগুলো ছুটে পালালো তের কান্নার শব্দে। গাছের ডালে থাকা পাখিগুলো এমন হঠাৎ শব্দে সচকিত হয়ে ভয় পেয়ে উড়ে পালিয়ে গেল। আরো অনেকক্ষণ ছুটে চলার পর সেই কাঙ্ক্ষিত লাল পাতাওয়ালা গাছটার দেখা পেল তে। গাছটাকে দেখা মাত্রই নিজের ভেতরে যেন এক আশার আলো দেখতে পেল ও। তারপর জাঙ্কুকের কথা মতো নিজের ডান দিকে মোড় নিয়ে ছুটলো ও। বড় বড় গাছ আর লতা পাতার ভেতর দিয়ে পায়ের হাইকিং শুয়ের নিচে মারিয়ে গেল কত শত স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকা পোকামাকড়। এদিকটায় জঙ্গল অনেক ঘন। উঁচু উঁচু গাছের পাতার ফাঁক দিয়ে কোনো রকমে সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে মাটিতে। হাঁটু পর্যন্ত ঝোপঝাড় গজিয়ে আছে সবখানে। এখানে যে মানুষের পা পড়ে না সেটা এর হুলিয়া দেখলেই বোঝা যাচ্ছে। ছুটতে ছুটতে এক সময় তের চোখে পড়লো সেই ছোট্ট ঝর্ণা আর তার পাশে থাকা এক ঝাঁক বড় বড় আকৃতির গুহা। তে দৌড় থামিয়ে দিল। হাঁটুতে দুই হাত ভর দিয়ে দাঁড়িয়ে ও হাঁপাতে লাগলো। এরপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে ঝর্ণার কাছে এগিয়ে গিয়ে সেখান থেকে কোষ করে পানি খেলো ও। তারপর হাতে মুখে খানিকটা পানি ছিটিয়ে দিয়ে জাঙ্কুকের কথা মতো গুহার কাছাকাছি এলো ও। তারপর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে উচ্চস্বরে লিন্ডা বলে ডাক দিল। এরপর জাঙ্কুকের গায়ের পোশাকটা দলা পাকিয়ে ছুঁড়ে মারলো ও গুহার সামনে। কিন্তু জাঙ্কুক ওকে গুহার সামন থেকে পালিয়ে যেতে বলেছিল। সেটা না করে ও ওখানে দাঁড়িয়ে রইল কি হয় সেটা দেখার জন্য। কিন্তু কিছুই হচ্ছে না দেখে ও আরো একবার উচ্চস্বরে ডাক দিল লিন্ডা বলে। আর তখনই গুহার ভেতর থেকে জঙ্গলের নির্জনতা ভেদ করে ওর কানে এলো এক হিংস্র
ফুসফুস শব্দ, যা নড়াচড়ার ভারী শব্দ বলে দিচ্ছে যে সে গুহার ভেতর থেকে এদিকেই আসছে। আর শব্দটা শোনা মাত্রই নিজের পেছন দিকে এক পা করে পেছাতে শুরু করলো তে। তার মুহূর্তেই তেকে ভয়ের চূড়ান্ত সীমায় নিয়ে গিয়ে গুহাগুলোর ভেতরের সবচেয়ে বড় গুহাটা থেকে নিজের মাথা বের করলো বিশাল এক পাইথন, যার আকার দেখে তের চোখ উল্টে যাওয়ার জোগাড়। দানবের মতো গুহার ভেতর থেকে একটু একটু করে বের হয়ে আসছে সেটা। চোখ দুটো তার হিংস্রতায় পরিপূর্ণ, জিহ্বা দ্বারা নিজের আশপাশটা পরখ করে সে দেখে নিচ্ছে কোনো বিপদের আশঙ্কা আছে কিনা। তে যেন হাঁটতে ভুলে গেল। এমন বিশাল পাইথন পৃথিবীর কেউ আগে দেখেছে কিনা তার সন্দেহ। মুখের আকৃতি দেখে মনে হচ্ছে আস্ত একটা সায়ার ঘোড়া গিলে ফেলা তার জন্য কোনো কঠিন কাজ হবে না। অনায়াসে ঘোড়াটাকে গিলে ফেলতে পারবে সে। আর তখনই তে বুঝলো জাঙ্কুক কেন তাকে গুহার সামন থেকে পালিয়ে যেতে বলেছিল, কিন্তু জাঙ্কুকের কথা না শুনে সে চরম বোকামি করেছে। লিন্ডা ধীর গতিতে একে বেঁকে বাহিরে বের হয়ে আসছে। সে কতখানি লম্বা সেটাতে এখনো বুঝে উঠতে পারেনি, কিন্তু যেটুকু গুহার ভেতর থেকে বের হয়েছে সেটুকু দেখেই তের দাম বেরিয়ে যাওয়ার জোগাড়। ধীর গতিতে ও এক পা করে পিছিয়ে যেতে লাগলো লিন্ডাকে বুঝতে না দিয়েই। লিন্ডা আরো কিছুটা বের হয়ে এসে নিজের মাথাটা উঁচু করে ধরলো, আর তার সে মাথার উচ্চতা ছাড়িয়ে গেল তেকে। তের দ্বিগুণের থেকেও বেশি উচ্চতায় উঠলো লিন্ডার মাথাটা। আর সেই মুহূর্তেই লিন্ডার নজর গেল তার থেকে কিছুটা সামনে পড়ে থাকা পোশাকটার দিকে। পরিচিত পরিচিত একটা গন্ধ নাকে এলো ওর। শরীর নেড়ে একে বেঁকে গুহা থেকে আরো একটু বের হয়ে এলো সে। আর তারপর পোশাকটার কাছে এসে নাক দিয়ে কিছুক্ষণ পরখ করলো পোশাকটা। আর এরপর পোশাকটা কার সেটা বুঝতে পেরেই লিন্ডা পোশাকটার সাথে নিজের মাথা ঠেকিয়ে পরম আদরে গুতাগুতি করতে থাকলো। কিন্তু এই পোশাকের মালিক কই? লিন্ডা এবার সন্দেহের চোখে তাকালো তার থেকে বেশ কিছুটা দূরত্বে দাঁড়ানো তেয়ের দিকে। পোশাকের মালিকের মতোই গরনের অন্য আর একটা জিভ দেখে সে কিছুটা কনফিউজ হয়ে গেল প্রথমে। আর সেই জিভটা থেকেও কিছুটা পোশাকের মালিকের গায়ের গন্ধ আসছে। মাটিতে পড়ে থাকা পোশাকটা সে আরো একবার নাক দিয়ে পরীক্ষা করলো। কেমন যেন একটা বিপদ গন্ধ নাকে এলো ওর। আর মুহূর্তেই একে একে দুই মিলিয়ে পোশাকের মালিকের বিপদের কারণ হিসাবে সে তেকে দায়ী করে ফেললো। তের দিকে গড়গড় করতে করতে এগিয়ে এলো লিন্ডা। ক্রোধে তার ফুসফুসানি বেড়ে গেল আগের থেকেও অনেক বেশি। তে ভেবে পেল না কি করবে। লিন্ডা নামের এই পাইথনটা যে তাকে আক্রমণ করার উদ্দেশ্যে এগিয়ে আসছে সেটা বুঝতে বেগ পেতে হলো না তার। দিশেহারা হয়ে উঠলো তে। লিন্ডা ওর দিকে ফুসতে ফুসতে এগিয়ে আসছে। এই মুহূর্তে না পালালে নির্ঘাত লিন্ডার পেটে যাবে ও। ভয়ে তে নিঃশ্বাস পড়তে শুরু করলো ঘন ঘন। বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে ওর। পেটের ব্যথাটা যেন এই ভয়ের কাছে মিলিয়ে গেল। কোন দিকে ও দৌড়াবে বুঝতে পারলো না। ও যেদিকে যাবে লিন্ডাও নির্ঘাত সেদিকে যাবে। তাহলে ও এখন কোথায় যাবে? এসব ভাবনা চিন্তা করতে করতে লিন্ডা ফুঁসে উঠলো। মুখ দিয়ে অদ্ভুত এক গর্জন করে ও পুরোপুরি বেরিয়ে আসলো গুহার ভেতর থেকে। আর লিন্ডার দৈর্ঘ্য দেখে তের হৃৎপিণ্ড থমকে গেল যেন। লম্বায় প্রায় 40 ফুটের কাছাকাছি হবে পাইথনটা। তে ঘোর বিপদ টের পেল। আর সেই মুহূর্তে লিন্ডা মুখ থেকে গড় গড় শব্দ করে ঝড়ের গতিতে এগিয়ে আসলো তের দিকে। আর তা দেখে তে ভয়ে চিৎকার করে বিদ্যুৎ গতিতে ছুটে পালালো সেখান থেকে। আর ওকে ছুটে পালিয়ে যেতে দেখে লিন্ডা ওর পিছু নিল। ফুস ফুস করতে করতে সে একে বেঁকে ঝড়ের গতিতে এগোচ্ছে তের পেছনে। আর তে লিন্ডার হাত থেকে বাঁচতে ছুটে চলেছে যেদিক থেকে এসেছিল সেদিকে।